হাই, তোমাদের কাছে আমি কয়েকদিন আগে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কি ধরনের গল্প আমার কাছ থেকে শুনতে চাও। তো তোমরা 50% এর বেশি মানুষ আমায় বলেছিলে প্রেমের গল্প শুনতে চাও, মানে রোমান্টিক গল্প আর কি। তো চলো আজকে তোমাদের সাথে আমি একটা রোমান্টিক গল্প শেয়ার করব। তো শুরু করা যাক বেশি না বকে। গল্পের নাম হচ্ছে শুভ দৃষ্টি। আমি আমার গল্প শুরু করছি। অর্ক বাড়ি এসেছে হোস্টেল থেকে। 1 মাস ছুটি, কিন্তু 15 দিন পর কলকাতায় একটা ইন্টার্নশিপ আছে। এখন 5th সেমিস্টার শেষ হলো সবে। বাড়ি আসলে অর্ক ছাদেই বেশিক্ষণ কাটায়। তবুও খুব রোদ উঠলে আলাদা ব্যাপার। তার চারপাশটা খুব চেনা। একদিকে দেখলে সেন দাদুদের পুকুর দেখা যায়, সকাল সকাল বাসন্তী মাসি বাসন কাপড় সব কাচে এখানেই। আর উল্টো দিকে গেলেই ওদের বাড়ির গেট। বাড়ি আর গেটের মাঝে একফালি বাগান, তার পাশের দিকটায় ঘন জঙ্গল। কত যে পাখির আনাগোনা। আরও রাতে আসলে অনেক জোনাকিরা খেলা করে, কখনো বা মালা বানায় নিজেরা মিলে। অর্ক যত দেখে ততই অবাক হয়ে যায়। আরও একটা দিকে বেশ কয়েকটা বাড়িঘর কিছুটা করে অংশ দেখা যায়। এদিকে বাড়িগুলো অনেকটা উত্তর কলকাতার বাড়িগুলোর মতনই, লালচে পুরনো রঙের, প্রত্যেকটা বড় গেট। ছাদে একটাই ঘর, অর্কর জন্য রেনোভেট করা হয়েছে কয়েক বছর আগেই। খাওয়া দাওয়াটুকুই নিচে গিয়ে করে, বাকিটা সময় ঘরের ছাদেই কেটে যায়। মা কখনো সন্ধে দিতে ওপরে আসে, দুজনে গল্প করে। আজ ভোরবেলা ঘুম ভেঙেই মনটা ভালো হয়ে গেল। কাল রাতে বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। জালনা দিয়ে হাওয়া এসে মশারি উড়িয়ে দিচ্ছে। ছাদে এসে দাঁড়ায় অর্ক। যেই দিকটা কয়েকটা বাড়ি দেখা যায় ওখানে কেউ ধোয়া জামা কাপড় মেলছে। কাপড়ের মাঝখান দিয়ে দুটো হাত দেখা যাচ্ছে, হাত দুটো বেশ দক্ষ হাতে কাপড় মেলছে। এক ঝলক মুখটা দেখা গেল, লাল গামছা দিয়ে খোপা বাঁধা, প্রিন্টেড কালো সাদা শাড়ি পরে আছে মেয়েটি। অর্কর দিকে চোখ পড়তেই সরে যায় সে। দ্রুত পায়ে মেয়েটি ছাদে চলে যায়। পা দুটো দেখা যাচ্ছে শুধু। অর্কর কৌতূহল হয়, কে মেয়েটি, আগে তো দেখিনি। মা, পেছনের দিকের বাড়িতে কি নতুন কেউ এসেছে? কাপড় মেলছে দেখলাম আজ। হ্যাঁ, নতুন ভাড়াটে। ওরা বাড়ি করেছে এই পাড়ায়, এখানেই থাকবে যতদিন বাড়ি না হচ্ছে। মেয়েটি কলেজে ভর্তি হয়েছে, ছেলেটাও বোধহয় 5-এ পড়ে। অর্কর বাবা এখনকার কলেজের হিস্ট্রি প্রফেসর। কলেজে যাওয়ার আগে ব্যাচ পড়াতে যায়। অর্ককে মা দোকানে যেতে বলেছে, তেজপাতা আর জিরে আনতে হবে, একদম বাড়ন্ত, ডাল ফোড়ন দিতে হবে। অর্ক সামনের ঘর পেরিয়ে বারান্দায় রাখা সাইকেলটা নিয়ে গিয়ে সেই সাদা কালো ছাপা শাড়িটা দেখতে পেল। এখান থেকে এইটুকুই দেখা যাচ্ছে, দোকান থেকে ফিরে ঘরে ঢোকার সময় লক্ষ্য করতে হবে। কোনো রকমে পাড়ার দোকান থেকে তেজপাতা জিরে নিয়ে ফেরত এলো অর্ক। ঘরে ঢুকতেই বাবা জিজ্ঞাসা করলো, কিরে, কি আনতে গিয়েছিলি? মা আমায় বললেই পারতো, কদিনের জন্য এসেছি, কোথায় বিশ্রাম করবি তা নয়, সকাল সকাল দোকানে পাঠিয়ে দিলে। অর্ক মুচকি হেসে বলল, তাতে কি হয়েছে বাবা, আমি তো ভোরবেলায় উঠেই পড়ি। তুমি কখন বেরোবে? এই তো এদের ছেড়ে দিয়ে খেয়ে নিয়ে বেরোবো। অর্ক এবার মেয়েটিকে দেখলো, মন দিয়ে নোটিশ লিখছে। কোন কলেজে সেটা জানা গেলেও আলাপ করা যাবে না এখন গিয়ে। সবাই চেনে অর্ককে, একমাত্র ভরসা ছাদ। বিকেলে অপেক্ষা করছিল অর্ক, কিন্তু জামা কাপড় তুলতে মেয়েটির মা এলো। তুমি স্যারের ছেলে না? আমরা নতুন এসেছি, তোমার বাবার কাছে আমার মেয়ে পড়তে যায়, একদিন এসো আমাদের বাড়িতে। হ্যাঁ কাকিমা, সময় পেলে অবশ্যই আসবো একদিন। পরের দিন রবিবার, সকালে ছাদে কেউ এলো না। বিকেলে অর্ক দেখলো ভাই বোন ব্যাডমিন্টন খেলছে ছাদে। ককটা এসে অর্কদের ছাদে পড়লো। মেয়েটি ডাকলো, ও দাদা, ককটা দেবে? তোমাদের ছাদে পড়েছে, এখান থেকে দিলে জঙ্গলে চলে যাবে, আমি নিয়ে আসছি। কক নিয়ে অর্ক ওই বাড়িতে ঢুকলো। মেয়েটির মা দেখেই খুশি হলো। অর্ক কক দিতে এসেছে বলে ওপরে গেল। দুই ভাই বোন আবার খেলতে লাগলো। অর্ক জিজ্ঞাসা করলো, তোমাদের নাম কি? বিশ্বনাথ, বাড়িতে বিশু বলেই ডাকে। আমি দেবী না, মা বাবা দেবী বলে। আমি অর্ক। একটু পরে বিশু জল খেতে নিচে চলে যায়। অর্ক সুযোগ পেয়ে খুশি হলো, দেবিনার সঙ্গে কথা বলতে লাগলো। বেশি কথা বলে না মেয়েটি, কিন্তু যখন বলে খুব মিষ্টি লাগে দেখতে। অর্ক জিজ্ঞাসা করে, তোমার এই পাড়ায় কেমন লাগছে? ভালোই, কিন্তু আমাদের পাড়াটা আরো ভালো। অর্ক একটু দমে যায়। আমাকে কেমন লাগছে? অর্ক ভাবতেই পারছে না সেই কথাটা বলল। এত তাড়াহুড়োর কি ছিল? ছি ছি, দেবিনা কি ভাবছে? বুঝে যাবে অর্ক কি উদ্দেশ্য নিয়ে বলেছে। ভালো, থেকেও যেতে পারি এই পাড়ায় তুমি চাইলেই।
অর্ক কি ঠিক শুনলো? ভাবতেই পারছে না। হঠাৎ হুড়মুড়িয়ে বৃষ্টি এলো। দেবিনা আর অর্ক দুজনেই তাকিয়ে আছে একে অপরের দিকে। কোথায় যেন শঙ্খ বাজছে, উলু দিচ্ছে, বোধহয় সন্ধে বাতি দিচ্ছে। এখানে, এই ছাদে সবাই যেন থমকে গেছে। অর্ক আর দেবিনার শুভ দৃষ্টি হচ্ছে। এরপর দেবীর সঙ্গে অর্কর ছাদে দাঁড়িয়েই গল্প হতো। নানান গল্প। অর্কর কলেজের, হোস্টেলের, দেবীর কলেজের। এই ছাদে অর্ক, ওই ছাদে দেবীনা। অর্ক ওইটুকুই চাওয়া, দেবীকে প্রাণ ভরে দেখা আর কথা বলা। কোনো সময় হয়তো কারোর মা উপরে এলেন, তিনিও যোগ দিলেন আড্ডায়। অর্কর ইন্টার্নশিপের দিন এগিয়ে আসছে। আগে এটা নিয়ে এক্সাইটেড ছিল, এখন ইচ্ছেই করছে না। দেবীর থেকে ফোন নাম্বার নিতে হবে। যাওয়ার একদিন আগে দেবীর সঙ্গে কথা হচ্ছে দেবীর টিউশন পড়া হয়ে যাওয়ার পর। আমি কাল চলে যাচ্ছি। এত তাড়াতাড়ি চলে যাবে বলনি তো? অর্কর বেশ ভালো লাগলো দেবীর এই কথাটা শুনে। কেমন যেন একটা অধিকার বোধ জন্মাচ্ছে। ইন্টার্নশিপ আছে, তারপর আবার আসবো 4-5 দিনের জন্য। যা, কার সাথে গল্প করবো তাহলে? নতুন পাড়া, কোনো বন্ধু হয়নি এখনো তুমি ছাড়া। নাম্বার দাও, আমি কল করব সন্ধ্যের পর। যা নাম্বার দিল দেবী, বোঝা গেল ল্যান্ডলাইন নাম্বার দিয়েছে। তোমার মোবাইল নাম্বার দাও। আমার মোবাইল নেই, বাবা পছন্দ করে না। কি আর করা যাবে, ল্যান্ডলাইনেই করবে। অর্ক বেরোনোর সময় দেবীর বাড়ির সবাই এসে দাঁড়ালো বাইরে। মায়ের চোখে জল থাকেই, আজও আছে। অর্ক এগিয়ে গিয়ে পেছন ফিরে দেখলো দেবী মায়ের কাছে এসে দাঁড়িয়েছে। অফিসে ভালোই খাটনি, কখন সময় বেরিয়ে যায় বোঝাই যায় না। অর্কর কলেজের বন্ধু সন্তোষের বাড়ি বিহারে। কথা হলো সে ওখান থেকে অর্কর বাড়ি কদিন থেকে কলেজে চলে যাবে অর্কর সাথে। কারণ এতে দূর যাতায়াতের খরচাও আছে, তাছাড়া ট্রেনের টিকিট কাটাও মুশকিল। সন্তোষ ছেলেটা বেশ মিশুকে, বাড়িতে এসেই মা বাবার সঙ্গে বেশ আলাপ জমিয়ে নিয়েছে। অর্কর দেবীকে ফোনে বলাই ছিল, বাড়ি যেতেই দেবী ছাদে এলো। অর্কর একটু দেবীকে ছুতে ইচ্ছা করছে, কিন্তু অনেকটাই ব্যবধান দুটো ছাদের। ইতিমধ্যেই সন্তোষ এসে আলাপ করে নিল দেবীর সঙ্গে। অর্ক ভেবেই রেখেছিল সন্তোষকে দেবীর কথা বলবে, তার আগেই আলাপ করে নিয়েছে। পরদিন দেবীর মা দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করলেন ওই দুই বন্ধুকে। খাওয়া দাওয়া সেরে সন্তোষ ছাদে গেল। ওর সিগারেটের নেশা আছে। কিছুক্ষণ বাদে দেবী জামা কাপড় তুলতে গেল। মিনিট 15 পরেই ছাদে গিয়ে দেখলো ওরা হেসে হেসে গল্প করছে। অর্ক এসেছে খেয়ালই করলো না দেবী। সন্তোষকে নিয়ে নেমে এলো অর্ক একটু পরেই। আজ সকালে মন খারাপ করেই উঠল অর্ক। শুনল সন্তোষ গ্রাম দেখতে বেরিয়েছে। এই সুযোগ একটু দেবীর সঙ্গে কথা বলার। এরপর তো চলেই যাবে কলেজে। আজ সে মনের কথা বলবেই। কিন্তু দেবী বাড়িতে নেই। ওর মা বললেন সন্তোষ বলেছে গ্রাম দেখাতে, দেবী ওর সঙ্গে গিয়েছে। অর্ক রাগে দুঃখে অভিমানী একাকার হয়ে গেল। সন্তোষ আর কাউকে পেল না, দেবীর সঙ্গে বেরিয়েছে। আর দেবী তাকে না বলেই যায় কি করে ওর বন্ধুর সঙ্গে? সাইকেল নিয়ে অর্ক বাসি মুখেই বেরিয়ে পড়ে। একটা আম বাগানে দূর থেকে দেখা যাচ্ছে ওদেরকে। কিছুটা এগোতেই বুঝলো দেবী আর সন্তোষ কাছাকাছি দাঁড়িয়ে আছে। দেবীর নাকি চোখে কি পড়েছে পরিষ্কার করছিল। দুপুরের দিকে অর্ক দেবীকে একা পেল ছাদে। তুমি কি করছিলে আমবাগানে? সন্তোষ তাকে নিয়ে গিয়েছিলাম দেখাতে। ওর সঙ্গে বেরিয়েছিলে কেন? আমাকে জিজ্ঞাসা করনি তো? তোমার জিজ্ঞাসা কেন করবো আমি? আমার মাকে বলেই বেরিয়েছি, তাছাড়া তুমি কে? আমার গার্জিয়ান? অর্ক এই উত্তর আশা করেনি। তার মনে হলো এই মুহূর্তে সে বেরিয়ে যায় বাড়ি ছেড়ে। তারপর কিন্তু সব কেমন পাল্টে গেল। বাড়ি থেকে চলে যাওয়ার সময় দেবীর বাড়ির সবাই ছিল, একমাত্র দেবী আসেনি। সে নাকি পড়াশোনা করছে, সামনেই পরীক্ষা। দেবী ছাদ থেকে লুকিয়ে দেখলো অর্কর চলে যাওয়া। মনে মনে বলল, তুমি আমায় ভুল বুঝলে অর্কতা, তুমি আমার সব। সাবধানে যেও, ভালো থেকো, আমি অপেক্ষা করে থাকবো। অর্ক কিন্তু যত স্টেশনের দিকে এগোচ্ছে ততটাই তার মন পিছিয়ে আসছে। মন শক্ত করলো অর্ক। ভালোভাবে পড়াশোনা করতে হবে, মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে। দেবী সন্তোষকে ভালোবেসে সুখী হলে তাই সই, সে সরে যাবে। অভিমান দুজনেরই হয়েছে, তাই অর্ক ফোন করেনি দেবীকে যাওয়ার পর থেকেই। অর্কর আজকাল মন খারাপ থাকে বেশিরভাগ সময়। একমাত্র পড়াশোনা করার সময় ওর কিছুটা খেয়াল থাকে না। একটা জেদ কাজ করছে, আর তাতে পড়াশোনাটা বেশ ভালো হচ্ছে। দেবীরও মন খারাপ থাকছে অর্কের এরকম ব্যবহারে। তবে সে এটাও বুঝেছে যে তার অর্কর সঙ্গে এভাবে কথা বলাও উচিত হয়নি। অর্কদের বাড়ি গেলে কষ্টটা আরো বেড়েই যায়। স্যার একদিন বলেই ফেললেন, তুই আজকাল মনোযোগ দিয়ে পড়ছিস না, পরীক্ষা কিন্তু এসে গেছে, প্রশ্ন কিন্তু সোজা হয় না, খুব সাবধান হয়ে যা।
এতে কিছুটা কাজ হয়েছে। স্যারের কথাটা মাথায় রেখে পরীক্ষার জন্য তৈরি হতে লাগে দেবী। অর্কর মায়ের প্রেশার নিচের দিকটাই থাকে। একদিন দেবী ছাদে জামাকাপড় মেলতে গিয়ে দেখে অর্কর মা ওপরে ছাদে পড়ে আছেন। দেবী ছুটে নিচে নামে অর্কদের বাড়ি আসে। মাও ছুটে আসে মেয়েকে ওইভাবে দৌড়াতে দেখে। স্যারকে বলতেই সবাই ছাদে উঠে যায়। ছাদে রাখা বালতি থেকে জল নিয়ে ছিটিয়ে দেয় দেবী ওনার চোখে মুখে। চোখ খুললেও কথা বলতে পারছে না। ওনাকে কোনোভাবে তুলে ধরে নামায় দেবী আর ওর মা। অর্কর বাবা ডক্টরকে ফোন করেন। উনি বললেন ভয়ঙ্করভাবে ফল করেছে প্রেশার, বিছানায় থাকতে হবে, ওষুধ খেতে হবে, খাবার খেতে হবে সময় করে, সময় মতন চোখে পড়েছে, না হলে খারাপ কিছু হতে পারতো। কিন্তু দেবীর মা রান্না করে পাঠাবেন বললেন। অর্কর বাবা নিজের একটা দুঃসম্পর্কের বোনকে আনলেন। কম বয়সী বিধবা, কোনোভাবে চলে তার। মাঝের মধ্যেই অর্কদের বাড়ি এসে থাকে। ওকে খবর দিতেই এসে রান্নাঘর সামলালো। দেবী কাকিমাকে ওষুধ খাওয়ানো থেকে খাবার জোর করে খাওয়ানো সবই করছে। অর্কর মা একটু ভালো হতেই দেবীকে আলমারি থেকে একটা বাক্স বার করতে বলল। স্যার ছিলেন বারান্দাতেই। অর্কর মা উঠে বললেন, বাক্স খুলে একটা সরু সোনার চেন বার করলেন। দেবীকে কাছে ডেকে পরিয়ে দিলেন গলায়। দেবী অবাক হয়ে গেছে। সে চেনটা খুলে ফেলার চেষ্টা করতেই অর্কর মা ওর হাত চেপে ধরলেন। কাছে টেনে কপালে একটা চুমু দিলেন। বললেন, তুই যা করলি রে মা, পেটের সন্তান এভাবে সেবা করে না। দেবীর দুই চোখে জল আর বাদ মানল না। স্যার কাছে এসে মাথায় হাত রাখলেন। তুই আমাদের লাঠি রে মা, তোরা এখান থেকে চলে গেলে আমরা দুই বুড়ো বুড়ি কি করবো বলতো? দেবীর মা সব শুনে বললেন, যতটা পারিস সেবা করিস, অনেক আশীর্বাদ পাবি, ছেলেটাও এখানে থাকে না। দেবীর বেশ কয়েকবার মনে হয়েছে অর্ককে সব জানিয়ে দেয়, কিন্তু ওর সামনে পরীক্ষা, সে জানে, তাই ও আর জানানোর সিদ্ধান্ত নেয় না। সেমিস্টারের পরীক্ষা দিয়ে তারপর অর্ক বাড়ি আসে। মা বাবাকে অনেকদিন দেখেনি, তাই আসা, না হলে ইন্টার্নশিপ নিয়ে চলে যাবে ভেবেছিল। বাড়ি ঢুকে বাবা সামনের ঘরে বসেছিলেন, খাতা দেখছেন। কলেজের পরীক্ষা শেষ। কথা বলেই মায়ের ঘরে আসে অর্ক। দেখে মা ঘুমাচ্ছে, আরও কেউ একটা বারান্দায় বসে আছে। অর্ক ঘরে ঢোকার আওয়াজ পেয়ে দেবী বোঝেনি সে এসেছে। সে ভেবেছে স্যার বোধহয় ওপরে এলেন। অর্ককে দেখেই সে ভ্যাবাচাকা খেয়ে যায়। অর্ক অবাক হয়। দেবী ছুটে পালাতে যেয়ে দেখে স্যার উঠে আসছেন ওপরে। আরও তো পালানো যাবে না। অর্ককে দেখেই তার এমনিতেই ভালো লাগায় হাত পা অবশ হয়ে গিয়েছে। মা উঠেই অর্ককে দেখে কেঁদে ফেললেন। অর্ক মায়ের কাছে বসে দেখে মায়ের চেহারা অনেক খারাপ হয়ে গেছে। বাবা সব জানায় ছেলেকে। তোমরা আমায় একটা খবর দাওনি কেন? কে সামলালো সবকিছু? মা জানালেন পিসি এসে থেকেছেন। উনি দেবীকে কাছে ডেকে বসালেন। আরও এই পাগলিটা এই বাঁচিয়েছে, ভালো করে তুলেছে আমায়। অর্ক দেবীর দিকে তাকায়। তুমি আমায় জানাওনি কেন? দেবী বলল, তোমার পরীক্ষা চলছিল তাই জানাইনি। অর্কর মা দুজনকে দেখছেন দুই পাশে বসে। কি সুন্দর মানিয়েছে। মনে মনে ঠাকুরকে বলে রাখলেন, দেবীকে আমার ঘরে পাঠিও ঠাকুর। পিসি ঘুমাচ্ছেন সারাদিন কাজ ছেড়ে। দেবীকে অর্কর জন্য চা করতে বললেন অর্কর মা। দেবী নিচে নেমে গেল। অর্ক নিচে গেল তার পেছনেই। পিসি দরজা বন্ধ করে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। সামনের ঘরে কেউ নেই। অর্ক দেবীকে রান্নাঘরে ঢুকতে দেয় না। হাত ধরে সামনে ঘিরে টেনে আনে। দেওয়ালে ঠাস করে দাঁড় করায়। ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। দেবী চোখ বন্ধ করে আছে। অর্ক দেবীর চোখ দুটো ভিজিয়ে দেয় জিভ দিয়ে, তারপর সারা মুখে বারবার চুমু খায়। দেবী জড়িয়ে ধরে অর্ককে। ফিসফিস করে বলে, আর ভুল বুঝবে না তো আমায়? অর্ক কোনো কথা বলে না। দেবীর ঠোঁটে কামড়ে দেয়। মনে মনে ভাবে, তুমি আমার, আর কেউ নিতে পারবে না আমার কাছ থেকে কোনোদিনও। দেবীদের নতুন বাড়ির গৃহপ্রবেশে সবাই যোগদান করেছিল। ছিমছাম বাড়ি, এইরকমই চেয়েছিলেন দেবীর মা। অর্কর মায়ের কিন্তু একদম মন ভালো নেই। দেবীকে রাত দিন যখন হোক ডাকলেই চলে আসতো। এখন তিনি একা হয়ে গেলেন। অর্ক যখন 4th ইয়ার তখন বাড়ি এসে কদিন ছিল। দেবীদের বাড়ি প্রায় রোজ যেত। একদিন টোটো গাড়ি ডেকে মাকেও নিয়ে গিয়েছিল। দেবীর গ্র্যাজুয়েশন হয়ে গেছে, তাই আর অর্কর বাবার কাছে পড়তেও যায় না। ইতিমধ্যেই অর্কর চেষ্টায় MIT ইউনিভার্সিটি USA তে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পায় অর্ক। ফুল স্কলারশিপ ভারত থেকে মাত্র 2 জন পেয়েছে, অর্ক আর বোম্বে ITI এর একটা মেয়ে। সকলের আশীর্বাদ সঙ্গে নিয়ে অর্ক বিদেশে পড়তে গেল। যাওয়ার খরচাটা অনেকটাই, তাই গ্রামের অনেকেই এগিয়ে এসেছিলেন। অর্ক যেদিন বাড়ি থেকে চলে যাবে আগের দিন দেবীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। দুজনেই ছাদে উঠে আসে। এদিকটা খুব একটা বাড়িঘর হয়নি এখনো। দেবী বুঝতে পারে না কি করবে। অর্ক তো এখন পড়া শেষ হওয়া পর্যন্ত আসতেই পারবে না। কি করে থাকবে এতদিন অর্ককে ছাড়া?
অর্ক বোঝায়, তুমি কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য চেষ্টা করো। সবার জীবনেই একটা এম, একটা অ্যাম্বিশন থাকতে হয়। দেবীর চোখ দিয়ে অনবরত জল বের হচ্ছে। অর্ক রাগ করে, এভাবে কাঁদলে আমি যাব না, থাক, এখানেই যা করার করি, ক্যান্সেল করে দিই আমার পড়তে যাওয়া। এই কথা শুনে দেবী কান্না থামায়। না না, তুমি যাও। দেবী আশা করেছিল অর্ক আজ তাকে কাছে টেনে নেবে, কিন্তু অর্ক এখন নিজের গন্তব্যের দিকে তাকিয়ে, সে আর কিছুই দেখতে পাচ্ছে না। অবশেষে সেই দিন এলো। দেবী অর্কদের সাথে এয়ারপোর্টে এলো। আজকাল ঢুকতে দেয় না, তাই তারা ফিরে যায়। অর্কর ঢুকে যাওয়াটা দেবী দেখছে। ফেরার পথে অর্কর মা বেশ অসুস্থ বোধ করছিলেন। আসলে বেশি যাতায়াতের অভ্যেস নেই, তাই মোশন সিকনেস হচ্ছে। এয়ারপোর্টে ইমিগ্রেশনের কাজ মিটতেই অনেকটা সময় গেল। ওরা বাড়ি পৌঁছে গিয়েছে নিশ্চয়ই এতক্ষণে। ফোন করলো বাড়িতে। বাবা তুললেন, জানালেন সব ঠিক আছে, চিন্তা করো না। চুপচাপ এক জায়গায় বসতেই দেবীর করুণ মুখটা মনে পড়ল। দেবীদের বাড়িতে ফোন করাতেই ওর বাবা তুললেন। একটু কথা বলেই বললেন, এই যে দেবী দাঁড়িয়ে আছে এখানে, কথা বলবে? দেবী ফোন ধরে চুপ করেই আছে। খুব কষ্ট হচ্ছে তার। কি হয়েছে, কাঁদছো নাকি খুব? দেবী নাক টেনে বলল, না, কাঁদবো কেন? আচ্ছা শোনো, আজ কিংবা কাল একটা জিনিস আসবে তোমাদের বাড়িতে, তোমার নামে আসবে। কি জিনিস? সারপ্রাইজ। থাক, ভালো করে তৈরি হও দেবী, আমি ওদিকে সফল হব। আমি চাই তুমিও কিছু একটা করে দেখাও। ইউপিএসসির পরীক্ষার জন্য চেষ্টা করো। আমরা দুজনে আগে যোগ্য হই, তারপর একসঙ্গে থাকবো। ওপারে নীরব দেবী। আসছে এখন দেবী, এবার বোর্ডিং অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সাবধানে থেকো, মা বাবাদের দেখে রেখো। দেবী রিসিভারটা রেখে দিয়ে মাটিতে বসে পড়ল। খুব কষ্ট হচ্ছে তার। অর্ক চলে যাচ্ছে অনেক দূর। দেবীরা কোনোদিন কিছুই অনলাইন কেনাকাটা করেনি, প্রয়োজন হয়নি। যা কেনার দেবীর বাবাই নিয়ে আসেন। বছরে দুইবার, পুজোর আগে আর পয়লা বৈশাখের আগে, তখন সপরিবারে হাতিবাগানে গিয়ে কেনাকাটা করে। তাই যখন পার্সেল আছে বলে দরজায় বেল বাজালো, তখন ওরা ভাবলো ভুল ঠিকানায় চলে এসেছে। অ্যাড্রেস তো এখানকারই আছে, লোকটা বলল। দেবীর বাবা চিন্তায় পড়লেন, জিজ্ঞাসা করলেন, কত দিতে হবে? পেমেন্ট করা আছে স্যার। পার্সেল হাতে নিয়ে দেখলেন দেবীর নাম লেখা তার কেয়ার অফ দিয়ে। খুলে দেখা গেল একটা মোবাইল ফোন, কোম্পানির নাম স্যামসাং। ভেতরে একটা ছোট্ট নোট মতন, তাতে অর্কর নাম লেখা। এটা দেখেই পার্সেলটা উনি দেবীর হাতে দিয়ে দিলেন। দেবী সব দেখে জানালো এই মোবাইলটা অর্ক গিফট করেছে, কথা যাতে বলতে পারে ওর সঙ্গে, তার জন্যই। দেবীর বাবা একটু গম্ভীর হয়ে গেলেন। তিনি চান না এক্ষুনি দেবী এই ফোনের পাল্লায় পড়ুক। এখনো পড়াশোনা বাকি আছে, শেষ হলেই তিনি নিজেই কিনে দিতেন একটা মোবাইল। দেবীর মা বোঝালেন, তাতে কিছুটা মাথা ঠান্ডা হলো ওনার। দেবী মা বাবাকে জিজ্ঞাসা করে তারপরে মাইক্রো সিম নিল। তার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে। অর্কর সাথে যতক্ষণ ইচ্ছে কথা বলতে পারবে, তাই কি না? 2 দিন অপেক্ষা করতে হলো। সিম কাজ করা আরম্ভ হতেই হোয়াটসঅ্যাপ ডাউনলোড করলো, তাতে অর্কর নামটা সবার আগে সেভ করলো। ফোন করলো, রিং হচ্ছে কিন্তু তুলছে না। পরে খেয়াল হলো এখন অর্ক ঘুমের দেশে। অনেক রাতে দেখলো হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে, গুড মর্নিং ফ্রম ক্যালিফোর্নিয়া। মেসেজটা দেখে স্ক্রিনের ওপর হাত বোলালো দেবী, যেন অর্ককে ছুতে পারছে সে। ভিডিও কল করেছে অর্ক। দেবী কাপা হাতে ফোন ধরে। আগে আয়নায় গিয়ে দেখে নিল চুল ঠিক আছে কিনা। কোনোভাবে একটা হাত খোপা করা ছিল, চুলটা খুলে ফেললো, তাও একটু ঠিক লাগছে। কল রিসিভ করে দেখলো অর্ক আধশোয়া হয়ে আছে, খালি গায়ে। দেবী কি করবে বুঝতে পারলো না। অর্কর দিকে না তাকিয়েই কথা বলছে। অর্ক বুঝলো দেবীর অস্বস্তি হচ্ছে। উঠে একটা শার্ট পরে নিল। এই বাড়িতে দেবীর ঘরের সঙ্গে একটা ছোট বারান্দা আছে, ওখানেই গিয়ে দাঁড়িয়ে কথা বলছে দেবী। অর্ক আজ বলে ফেললো তার মন খুব খারাপ লাগছে, বাড়ির জন্য, দেবীর জন্য। দেবী জড়িয়ে ধরতে ইচ্ছে করছে অর্ককে। অর্ক জানালো সে বেশি ফোন করতে পারবে না, প্রচুর চাপ পড়াশুনোর। দেবী যেন মন না খারাপ করে। একদিন অর্কদের বাড়ি গিয়েছে দেবী। সন্তোষ বসে আছে সামনের ঘরে। সে কলকাতায় পোস্টেড হয়েছে, তাই উইকেন্ডে দেখা করতে এসেছে। সবাই মিলে বসে খানিকটা আড্ডা হলো। সন্তোষ কিছুটা দেবীর পেছনে লাগলো। অর্ক ভিডিও কল করেছে দেবীকে। দেবী সারপ্রাইজ দেওয়ার জন্য সন্তোষের হাতে ফোন দিয়ে দিল। অর্ক কথা বলছে, হাসছে, কিন্তু প্রচন্ড রেগে গেছে দেবীর উপর। তার গিফট করা ফোন সন্তোষের হাতে দিয়ে দিল কি করে? কফির মগটা নিয়ে সিঙ্কে ঢেলে দিল। তিতকুটে লাগছে, মুখটা তেতো হয়ে গেল। সন্তোষ তার বন্ধু ছিল ঠিক কথা, কিন্তু অর্কর ভয় এইটাই যে দেবীকে তার থেকে দূরে করে দিতে পারে। সন্তোষ প্রায় চলে আসে উইকেন্ডগুলোয়। দেবীদের বাড়িও আসা যাওয়া হয়। একদিন দেবীর ঘরের বারান্দায় দুজনেই দাঁড়িয়ে আছে।
হঠাৎ আকাশ কালো হয়ে এলো। কালবৈশাখীর ঝড় মুহূর্তে অন্ধকার করে দিল চারিদিক। কাছেই জোরে বাজ পড়ল। দেবী ভয় পেয়ে সন্তোষকে জাপটে ধরেছে। সন্তোষ দেবীর ঠোঁট দুটো কামড়ে ধরে, দেবীর কোমর জড়িয়ে ধরে। দেবী জানে এটা ঠিক হচ্ছে না, কিন্তু একটা ভালো লাগা তাকে গ্রাস করেছে। সন্তোষ জাপটে ধরে তার বুকের মাঝে নিজের মুখ গুজে দেয়। দেবীর মনে হচ্ছে সন্তোষ আরো একটু বেশি আদর করুক। কালবৈশাখী উড়িয়ে নিয়ে যাচ্ছে এই দুজনকে। কালবৈশাখী ঝড় ভালো লাগে, কিন্তু সেটা থামলে বোঝা যায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। দেবীর ক্ষেত্রেও তাই হলো। ঝড় থামলো, অর্কর ফোন এলো। সে রিসিভ করতে পারলো না, সেই সাহস হলো না তার। সন্তোষ নিজেও বুঝতে পারছে না এটা সে কেন করলো। পুরোটাই যেন কেউ ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে। কিছুক্ষণের ভালো লাগার জন্য অনেক বড় ভুল হয়ে গেল। দেবী কি করবে না বুঝতে পেরে কাঁদতে বসলো। সন্তোষ আর দাঁড়িয়ে থাকতে পারল না। আগেই বলেছিলাম সন্তোষ বিহারের ছেলে, পাটনায় বাড়ি, কিন্তু আরো অনেকটা ভেতরে গেলে তারপর দাদুর বাড়ি। সন্তোষকে তার মা দাদুর সঙ্গে দেখা করতে পাঠায়। সন্তোষকে বাবা গাড়ি নিতে বললেও সে বাসেই যায়। অনেক জায়গায় রাস্তা খারাপ আছে, সেখানেই গাড়ি গর্তে পড়ে গেল। লোক লাগে ঠেলে তুলতে, লোক জোগাড় করাও সমস্যা। এই দিকটা একেবারেই গ্রাম। লাইটের পোল লাগানো আছে, কিন্তু লাইট জ্বলে না কারোর বাড়িতে। ইন্টারনেট পরিষেবা বলতে কিছুই নেই। তবুও সন্তোষের ভালোই লাগে এদিকটা আসতে। বাস নামিয়ে দিল মাঠের পাশে। সেখানে থেকে আল ধরে 2 কিলোমিটার মতন চলতে হবে। রাস্তা আছে, কিন্তু কোনো বাহন পরিষেবা যাবে না, তাই পায়ে হেঁটে যেতে হবে। প্রায় 6 কিলোমিটারের রাস্তা। কিছুটা রাস্তা আলের উপর দিয়ে যেতেই দেখলো দুজন লোক আসছে সামনের দিকে। তারা বোধহয় তাকে চেনে। হেসে জিজ্ঞাসা করলো আজকাল কি করছে। সে জানালো কলকাতায় চাকরি করছে। হঠাৎ পেছন দিয়ে কেউ চাদর জাতীয় কিছু দিয়ে তাকে জাপটে ধরলো। সন্তোষ আপ্রাণ চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর। তাকে দড়ি দিয়ে বাঁধা হলো। সে বুঝলো, তারপর তাকে হাঁটিয়ে কিছুটা নিয়ে যাওয়া হলো। সে সামনে জিজ্ঞাসা করছে তারা কি চায়, কেন ধরেছে তাকে। এবার তাকে গাড়িতে ওঠানো হলো। মনে হলো জিপ গাড়ি হবে। যেখানে এসে থামলো সেখানে তার উপর থেকে চাদর সরানো হলো। তাকিয়ে দেখলো সুন্দর একটা বাগান বাড়ি, পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে চলেছে। বাড়ির ভেতরে তাকে একটা ঘরে বন্দি করে রাখা হলো। সন্তোষ বুঝলো তাকে কিডন্যাপ করা হয়েছে। মোবাইল ফোন সঙ্গে থাকলেও তা অচল এখানে। তারপর তাকে জল খাবার দেওয়া হয়। সে খেতে না চাইলে তাকে ধমক দিয়ে খাওয়ানো হয়। বেলার দিকে দুজন দেখা করতে আসে। একজন বয়স্ক, কিন্তু জমিদারের মতন দেখতে, আরো একজন কম বয়সী। তারা তাকে জানায় এই বাগান বাড়িটা তাদের। তাদের বাড়ি এখান থেকে 5 কিলোমিটার মতন দূরে। সেখানে তাদের বড় মেয়ের সঙ্গে আগামীকাল বিবাহ সম্পন্ন হবে। সন্তোষ বোঝে এবার ব্যাপারটা কি হয়েছে। এইসব সে গল্পে শুনেছিল, কিন্তু তাদের ফ্যামিলিতে এখনো এসব অঘটন কোনোদিন ঘটেনি। সে কিভাবে পালানো যায় সেটা ভাবতে লাগলো। বাথরুমে যেতে চাইলেও লোক থাকছে, প্রচুর পাহারা। কোনোভাবেই পালিয়ে যাওয়া সম্ভব হলো না। ইতিমধ্যেই তার গায়ের মাপ নিয়ে শেরওয়ানি কেনা হয়ে গিয়েছে। বিয়ের দিন তাকে স্নান করিয়ে না খাইয়ে রাখা হলো। সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়া হলো বেঁধে বিয়ে বাড়িতে। বাড়ি গিয়ে অবাক হয়ে গেছে সন্তোষ। ধপধপে সাদা অট্টালিকা, এ যেন রাজপ্রাসাদ। বিহারে আজও এই ধরনের কিডন্যাপিং হয়। অনেক সময় যৌতুক দিতে চাইলেও মেয়েদের বিয়ে দেওয়া যায় না। সন্তোষের মনে হচ্ছে যেন কোনো সিনেমা দেখছে সে। ঘোমটা দেওয়া একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। মা বাবা জানতেও পারলো না তার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল। পরদিন সকালবেলা সন্তোষ এবং তার স্ত্রীকে তার দাদুর বাড়ির সামনে গাড়ি এসে নামিয়ে দিল। দাদুর বাড়িতে কান্নার রোল পড়ে গেল। এ কি সর্বনাশ হলো! ইঞ্জিনিয়ার ছেলে চাকরি করে, এ তো কোটি টাকা যৌতুক পেত। দাদু গজরাতে লাগলেন এবং মেয়েটিকে তার বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে লাগলেন। সন্তোষ কিন্তু তখনও মেয়েটিকে দেখেনি। ঘোমটার আড়ালেই সে ফুপিয়ে কাঁদছে সিঁড়িতে বসে। এক সময় ঘোমটাটা খুলে যেতে সন্তোষ দেখল মেয়েটির বয়স 20 হবে। শ্যামলা গায়ের রং, মুখটা করুণ হয়ে আছে। সন্তোষের মায়া হলো। আহা, এই বেচারির কি দোষ! সে দাদুকে বোঝালো মেয়েটিকে সে তার বাড়ি ছেড়ে দিয়ে আসবে। একটু যেন তাকে ভেতরে এসে স্নান সেরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। স্নানের পর মেয়েটি আবার সেই বিয়ের শাড়িটাই পরেছে। খাবার দিতেই সে ছটপট খেয়ে নিল। বিয়ের দিন তাকেও খেতে দেওয়া হয়নি। সন্তোষ মেয়েটিকে নিয়ে রওনা দিল। মেয়েটি তাকে শুধু একটাই কথা বলল, হাম আপকো দুल्हा मान चुके हैं और कोई हमसे शादी नहीं करेगा। घर वाला लोग हमको अंदर नहीं जाने देगा, मरने के लिए छोड़ देगा। এই ধরনের ঘটনা আগেও শুনেছে সন্তোষ, তাই সে জানে মেয়েটি ঠিক কি বলছে। তাছাড়া সে বিয়ে করেছে যখন, এটা তার দায়িত্ব। সে একটা গাড়ি ভাড়া করে পাটনার উদ্দেশ্যে।
গাড়িতে যেতে যেতে মেয়েটি নিশ্চুপে ঘুমিয়ে পড়ে সন্তোষের ঘাড়ে মাথা রেখে। সন্তোষ সারা রাস্তা ভাবতে থাকে মা বাবা তাকে কি বলবে। দেবী বুঝতে পারছে এখানে বাড়িতে থেকে ইউপিএসসির জন্য তৈরি হওয়া যাবে না, কলকাতায় গিয়েও খুব একটা লাভ হবে না। অর্কর সাথে আলোচনা করলো দেবী, দিল্লিতে যেতে বলেছে, ওখানে কোচিং নিতে পারলে তৈরি হতে সুবিধা হবে। তবে ওখানে থাকবে কি করে, পেইং গেস্ট থাকতে পারবে সে? বড় শহর দিল্লি, দেবী কি মানিয়ে নিতে পারবে? দেবীর মা বাবা হয়তো পৌঁছে দিয়ে আসতে পারবেন, কিন্তু থাকতে তো একাই হবে। সন্তোষের সঙ্গে ঘটনাটা হওয়ার পর দেবী উপলব্ধি করেছে যে সে মানসিকভাবে দুর্বল। এই ঘটনা সে থামাতে পারত যদি তার আত্মবিশ্বাস থাকতো। এখন এমন হয়েছে যে অর্কর সাথে কথা বলতে নিলেও তার এই ঘটনা মনে পড়ে যায়। ঠিক হলো দেবীর বাবা সঙ্গে যাবেন, গিয়ে মেয়েকে কিছুটা সেট করে দিয়ে বাড়িতে ফিরে আসবেন। দেবী গিয়ে দেখা করে এলো স্যার এবং জেঠিমার সঙ্গে। ওনারা অনেক আশীর্বাদ করলেন, সাবধানে থাকতে বললেন। দেবী জানালো আগামী 6 মাস সে বাড়িতে আসবে না। ট্রেন থেকে নেমে দিল্লি শহরটা কেমন যেন লাগলো। যে যার মতন ছুটে চলেছে, হিন্দি বলতেও সমস্যা হচ্ছে। গাড়ি একটা নিতেই হলো, সে বাংলা বোঝে। নিয়ে গেল কোচিং ইনস্টিটিউটে, ওখানে অ্যাডমিশন হলো। ওনারাই থাকার সন্ধান দিল। এক পাঞ্জাবি দম্পতি পেইং গেস্ট রাখেন, ওনাদের ওখানে কথা বলে আসা হলো। 2 দিন হোটেলে থাকতে হবে, সেটার সন্ধান কোচিং থেকে দিয়েছে, একটা গেস্ট হাউস, কিন্তু খাবার বাইরে গিয়ে খেতে হবে। খোঁজ পাওয়া গেল সিআর পার্কে মন্দির আছে, ওখানে থাকার ব্যবস্থা আছে, ভোগও খাওয়া যাবে। আবার গাড়ি নিয়ে যেতে হলো, কিন্তু গিয়ে ভালো লাগলো, অনেক বাঙালি ওখানে। বিভিন্ন খোঁজ খবর পাওয়া গেল। অর্ক মেসেজ করছে সামনে খবর নেওয়ার জন্য, গাইড করেছে যথাসম্ভব। মাঝে মধ্যেই দেবী সন্তোষের সঙ্গে সেই ভুলটা মনে পড়ে যায়। এই একটা কথা সে কোনো দিন কাউকে বলতে পারবে না, কারণ তাতে সায় তারও ছিল। অর্ক জানতে পারলে আরও ও কোনো সম্পর্কই রাখবে না, আর দেবী তাহলে মরেই যাবে। অর্ককে ছাড়া সে বাকিটা জীবন ভাবতেই পারে না। মন্দিরে মায়ের সামনে বসে চোখে জল এসে গেল। অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল মনটা। বাড়িতে, অর্কদের বাড়িতে, 2 বাড়িতেই ফোন করলো দেবী। প্রথম দিন ক্লাস করতে গিয়ে বেশ অসুবিধাই হচ্ছিল। বেশিরভাগ সবই হিন্দি ভাষী, ইংলিশ লিটারেচার বুঝতেও অসুবিধাই হচ্ছিল। স্যারেরা বললেন পড়তে পড়তে সব বুঝতে পারবে। একটি মেয়ে বাঙালি, লখনৌতে বাড়ি, তার সাথে আলাপ হলো। সকলেই বলল দেবীর অসুবিধা হবে না, জয়েন্ট স্টাডি করে ওকে বুঝিয়ে দিতে পারবে। এখানে ইনস্টিটিউটে এসে অনেক মনের জোর পাচ্ছে দেবী। এইটুকুন বুঝে গেছে যে খাওয়া দাওয়া ভুলে, মন খারাপ ভুলে শুধু পড়ে যেতে হবে। আর প্রথমবারই সবার হয় না, লেগে থাকতে হবে। যে মেয়েটি লখনৌ বাড়ি, সে লাজপতনগর মার্কেট নিয়ে গেল, কিছু কুর্তি আর জিন্স কিনে দিল। বলল এখন শাড়ি পরা মানেই হচ্ছে সময় নষ্ট, তাছাড়া ও তো কাচার সময় পাবে না। জিন্স অনেকদিন পর পর কাচা যায়, আর কুর্তি ধুতে সময় লাগে না। তাছাড়া দিল্লির শীতে জিন্সটা বেটার অপশন। অর্ক জানে দেবী ঠিক পারবে পরে উতরে যেতে, কিন্তু একটা চিন্তা গ্রাস করছে তাকে। দিল্লি জায়গাটা মোটেও সেফ নয়, স্পেসিফিক্যালি মেয়েদের জন্য। তবে রাজেন্দ্রনগর এলাকাটা ইউপিএসসি অ্যাসপিরেন্টদের জন্য পারফেক্ট জায়গা, সেফও বটে। ডিসেম্বর মাসের শেষের দিক, দিল্লির ঠান্ডায় দেবী একদম জব্দ। বাইরে বেরোলেও চা খায়, ঘরে নিজে বানিয়েও খাচ্ছে। বাড়িতে থাকতে কোনোদিন চা খেয়েছে বলে মনে পড়ে না তার। ক্রিসমাসে কয়দিন ইনস্টিটিউটে ছুটি থাকবে, কিন্তু দেবী বাড়ি যাবে না। একবার বাড়ি গেলে তার আসতেই ইচ্ছে করবে না। দেবীদের ব্যাচের অনেকেই যাচ্ছে বাড়ি, সবাই পড়াশোনা নিয়েই ব্যস্ত। তার মধ্যেই ঠিক হলো 2 দিনের ট্যুরে আগ্রা যাওয়া হবে। দেবী বাড়িতে কথা বলল, জানালো সেও যাবে। একটা সমস্যা, পিজি আঙ্কেল আন্টি একটা বিয়ে বাড়ি গিয়েছেন পাঞ্জাবে। এই 15টা দিন রান্না করে খেতে হবে। আজকাল দেবী টুকটাক এদিক ওদিক একাই যেতে পারে। মার্কেটে গিয়ে বাড়ির সবার শীতের পোশাক কিনলো। এখানে জিনিস ভালো, আর ওখানকার মতন অত দামিও নয়, বেশ রিজনেবল। দেবী জানে অর্কর আসার ঠিক নেই, তবুও তার জন্য একটা পুলোভার কিনলো। আজ 24 ডিসেম্বর, অর্কর কথা খুব মনে পড়ছে তার। গত দিন 10 অর্ক কোনো কথা বলেনি, ব্যস্ত আছে। আজ নিশ্চয়ই সময় থাকবে, এখন তো ওখানে হলিডে। রিং হয়ে গেল, অর্ক তুললো না। 7-5 ভাবতে ভাবতে দেবী আন্টির কিচেনে চা বসালো। চাটা নিয়ে মেইন দরজাটা খুলে বারান্দায় বসতে যাবে, চমকে উঠেছে রাস্তার দিকে তাকিয়ে। গেট লক করা আছে, কোনো রকমে গেট খুলেই রাস্তায় দৌড়ে যায় দেবী। খালি পা, গায়ে শুধু একটা শাল, ঠান্ডায় জমে যাওয়ার কথা। দেবীর পাগলের মতন অবস্থা হলো। তুমি বলনি তো আসবে, দেবী বলল। বললেই সারপ্রাইজটা পেতে। অর্ক, দেবী পারলে ওখানেই রাস্তার মধ্যে জড়িয়ে ধরে অর্ককে।
ওরা ভেতরে আসতেই দেবী অর্কর জন্য চা বানাতে কিচেনে চলে যাবে। এমন সময় অর্ক হাত ধরে নিজের কাছে টেনে নেয় দেবীকে। অর্কর একটা চশমা লেগেছে, সেটা খুলে রাখলো। ও জানে এই বাড়িতে আর কেউ নেই, কারণ সব কথাই মেসেজে জানায় দেবী। দেবীকে টেনে বুকের সাথে লেপ্টে ধরলো। দেবী যেন গলে যাচ্ছে মোমের মতন। এত মাসের অপেক্ষা, তারপর সারপ্রাইজ। বিশ্বাস করতে পারছে না দেবী। সে অর্কর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। অর্ক নিজের জিভটা চালান করে দিল দেবীর মুখে। দেবীর এই স্বাদটা অনেক চেনা, কিন্তু ক্ষণিকের ভুলের কথা মনে পড়ে গেল। হঠাৎ করে সরে এলো অর্কর কাছ থেকে। অর্ক সরে গেল। সে মনে করলো বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এতদিন পর দেবীকে দেখে নিজেকে সামলাতে পারেনি। দেবী চা করতে গেল। অর্ককে কোনোদিন সেই কথা সে জানাতে পারবে না। চা খেতে খেতে অনেক গল্প হলো। অর্ক কাল বাড়ি যাবে। দেবীর খুব ইচ্ছে করছে বাড়ি যেতে। অর্ক দেবীকে সঙ্গে যেতে বলল। অর্ক বলল, তোমার এখানে থেকেও মনটা ওখানেই পড়ে থাকবে। আমার সঙ্গে যাবে, 7 দিন থেকে চলে আসবে আমার সাথেই। ইনস্টিটিউট বন্ধ, আঙ্কেল আন্টিও নেই, খাওয়া দাওয়ারও অসুবিধা। দেবী ভেবে দেখলো অর্ক ঠিকই বলছে। তাছাড়াও মায়ের কিছুদিন হলো শরীর ভালো যাচ্ছে না, ওকে দেখলে হয়তো ভালো লাগবে। অর্ক তৎকালে লাইন দিয়ে টিকিট কাটলো রাজধানী এক্সপ্রেসের। দেবীর মনে হচ্ছে এটা একটা বিশেষ পাওনা। অর্ক কাছে, আরও সে বাড়ি যাচ্ছে। অর্ক খেয়াল করেছে দেবী এখন অনেক ম্যাচিওর হয়ে গেছে। ট্রেনে সাইড বার্থ পাওয়ায় দুজনে পর্দা টেনে দিয়ে গল্প করছে। কিছুক্ষণ পর দেবী ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। আজ সে শাড়ি পরেছে বাড়ি যাচ্ছে বলে, সেই কালো শাড়িটা যেটা পরে প্রথম দেখেছিল দেবীকে। শাড়ি সরে গিয়ে শরীরের কিছুটা অংশ দেখা যাচ্ছে। অর্ক বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। শাড়িটা টেনে একটা চাদর দিয়ে ঢেকে দিল দেবীকে। অনেকদিন পর দেবীকে কাছে পেয়ে অনেকটা শান্তি লাগছে। তাছাড়া বাড়ি ফেরাটা বিশেষ আনন্দের ব্যাপার। স্টেশন থেকে বাড়ির জন্য ক্যাব বুক করলো ওরা। দেবীকে ওদের বাড়ি নামিয়ে অর্ক চলে গেল নিজের বাড়ি। মা বাবা ভাই সকলেই ছুটে এলো ওকে দেখে। বিকেলে দেবী ওই বাড়ি গেল। স্যার আর জেঠিমার সঙ্গে দেখা করে ফেরার সময় অর্ক ওর সঙ্গ নিল। মাঝে সেই আম বাগান। অর্কর মনে পড়ে গেল সন্তোষের কথা। হঠাৎ সে দেবীকে নিয়ে বাগানে ঢুকে গেল। সন্ধে হয়ে এসেছে। দেবী আর অর্ক শরীরের খেলায় মত্ত হয়ে উঠল। হঠাৎ দেবী কেমন যেন করতে লাগলো। যখন চোখ তুলে তাকালো, অর্কর মনে হলো ভুলভুলাইয়ার মঞ্জুলিকাকে সাক্ষাৎ দেখছে সে। কোনো অশরীরই ঢুকে গেল দেবীর মধ্যে। সে এসব বিশ্বাস করে না, কিন্তু দেবীকে দেখে সে নিশ্চিত কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেছে। বাড়ি পৌঁছাতেই দেবী আর হাসি লুকাতে পারল না। অর্ক এক গাঁটটা মারল মাথায়। ভয় পেয়ে গিয়েছিল বেচারি। কটা দিন বেশ ভালোই কাটলো দুজনের। ফেরার সময় দেবী জানে আর মোটে কয়দিন পাবে অর্ককে কাছে, কিন্তু এটাও মাথায় আছে প্রিলিমস এসে গেছে ইউপিএসসির। অর্ক দেবীর দেওয়া পুলোভার পরে আবার বিদেশে পাড়ি দিল। কথা হয়েছে দুজনেই আপ্রাণ চেষ্টা করবে ভালো কিছু করে দেখানোর। দুজনেরই দেখা হওয়াটা আরো মনের জোর বাড়িয়ে দিল ওদের। ইনস্টিটিউটের টিচাররা সবাইকে অনেক উৎসাহ দিচ্ছে। প্রিলিমস এর ডেট দিয়ে দিয়েছে। স্যার ম্যাডামরা বলেছেন এই পরীক্ষায় তার জন্য তারা তৈরি হয়েই আছে। এখন মেইনসের জন্য প্রিপেয়ার হতে থাকতে হবে। দেবী বলতে গেলে দিনে 20 ঘন্টাই পড়ছে। আঙ্কেল আন্টি চলে এসেছে। ওনারা দেবীকে খাবারটাও ঘরে দিয়ে আসছেন। এমনকি কাজের লোক পাঠিয়ে এটো থালাটাও আনিয়ে নিচ্ছেন। আঙ্কেলের পরামর্শ মতন একটু বেলা হলে ছাদে গিয়ে হাঁটে দেবী। বাড়িতে বলেই দিয়েছে একদম এমার্জেন্সি না হলে যেন ফোন না করে। অর্ক নিজেও ব্যস্ত হয়ে পড়েছে। ইউনিভার্সিটি থেকে পড়ানোর অফার দিয়েছিল। অর্ক একসেপ্ট করেছে। এখন নিজের পড়াও করতে হয়, অন্যদের ক্লাসও নিতে হয়। ইনস্টিটিউটের একটি ছেলে দেবান্ত, বিহারের ছেলে। ক্লাসে বেশি কথা বলে না, চুপচাপ থাকে। একটু গ্রামের দিকের ছেলে, তাই শহরে এসে অ্যাডজাস্ট করতে সময় লাগছে। দেবী বোঝে, কারণ তার নিজেরও একই অবস্থা হয়েছিল প্রথমে এসে। দেবীর সঙ্গে দেবান্তর ভালো বন্ধু হয়ে গিয়েছে। প্রিলিমস এর রেজাল্ট বেরোলে দেখা গেল দেবী কোয়ালিফাই করেছে মেন্সের জন্য। দেবান্তও কিন্তু কোয়ালিফাই করে গিয়েছে। টিচাররাও খুব অবাক হয়েছেন, কিন্তু খুব খুশি। ছেলেটা মধ্যবিত্ত বাড়ির ছেলে, যত তাড়াতাড়ি চান্স পাবে ততই ভালো। দেবী নিজের জন্য খুশি, কিন্তু দেবান্তর জন্য একটু বেশিই খুশি। এবার উঠে পড়ে লাগতে হবে মেন্সের প্রিপারেশনের জন্য। দেবান্ত একদিন দেবীকে বলল তার গ্রাম থেকে এক ভাইয়া ভাবি আসছে দিল্লিতে, তাদের সঙ্গে দেখা করতে যাবে সে। দেবী খুশি হলো, কিছুটা রিল্যাক্স হবে ছেলেটা। পরদিন দেবান্ত দেখলো তার ভাইয়া ভাবির সঙ্গে ছবি তুলেছে। ছবি দেখে দেবী চমকে উঠেছে। ভাইয়ার নাম জিজ্ঞাসা করলো দেবী। দেবান্ত নাম বলল সন্তোষ। দেবীর মুখটা শুকিয়ে গেল, অনেক কিছুই মনে পড়ে গেল।
এরপর দেবান্ত খুব হাসছে, হাসতে হাসতে গড়িয়েই পড়ছে। দেবান্ত এবার সন্তোষের কিডন্যাপিং এবং তারপর জোর করে বিয়ে সেই সব গল্প শোনালো। এবার দেবীরও হাসি পেয়ে গেল। আজকালকার যুগে এইরকম হতে পারে সেটাও সে জানতো না। ঘরে ফিরে সে খুব হাসলো, মনটা অনেক হালকা লাগছে আজ। একটা বোঝা বয়ে বেড়াচ্ছিল এতদিন ধরে, আজ যেন সেটা নেমে গেল। টিচাররা মাঝে মাঝে মক ইন্টারভিউ নিচ্ছেন যাতে তারা তৈরি থাকতে পারে, কারণ মেন্সের পরে ইন্টারভিউ হবে, তখন প্রিপেয়ার করার সময় থাকবে না। দেবীকে বাড়ি থেকে বাবা সব সময় সাহস দিচ্ছেন যে সব ভালো হবে। মেন্স পরীক্ষার দিন এসে গিয়েছে। দেবীকে দেখলে চেনা যায় না এখন, চোখের নিচে কালি পড়ে ওজন বেড়ে সে অন্য এক দেবী হয়ে গিয়েছে। পরীক্ষা দিয়ে দেবী বাড়ি গেল। মা বাবা ভাই স্যার জেঠিমা সবাই তার পর চেয়েই বসে আছে। তাকে দেখে সবাই আঁতকে উঠেছে। এ কি চেহারা হয়েছে! মা দুধের স্বর বেসনে মিশিয়ে মুখে হাতে লাগিয়ে দিচ্ছেন। বাবা তার পছন্দের মাছ কিনে আনছেন। দেবী হাসতে হাসতেই বলল বাবাকে, দেখো মাছের ঝোল ভাত খেয়ে আগের মতন চেহারা হয়ে যাবে। ভাইয়ের সঙ্গে পাড়া ঘুরে বেড়াচ্ছে। পুকুরের ধারে বসে পাথর ছুটতে ছুটতে কত গল্প দুজনের। দেবী জানে রেজাল্ট ভালো হলে সে মা বাবা ভাইকে দিল্লি নিয়ে যাবে। ভাই তো তাজমহল দেখতে চায়, সব ঘুরে দেখাবে। বাড়িতে থাকতেই মিন্সের রেজাল্ট বেরিয়ে গেল। দেবান্ত জানালো দেবী কোয়ালিফাই ফর ইন্টারভিউ। তার নিজের হয়নি এবার, কিন্তু সে চেষ্টা করবে, পরের বার নিশ্চয়ই সফল হবে। ইনস্টিটিউশন থেকে দেবীকে কংগ্রাচুলেট করে তারা দিল্লি চলে আসতে বলল, কারণ এবার ইন্টারভিউর প্রিপারেশন করতে হবে। দেবীর চেহারাও এখন অনেকটাই আগের মতন হয়ে গিয়েছে। দেবী একটা তাঁতের শাড়ি কিনলো ইন্টারভিউ পরবে বলে। যেহেতু সে পশ্চিম বাংলার মেয়ে আর ও তাঁত তো এখানেই বোনা হয়, তাই সে এখানকার তৈরি বস্ত্রই পরবে। তাঁতের ব্যাপারে সব নলেজ জোগাড় করলো সে তন্তুদের সঙ্গে কথা বলে, কারণ এসব প্রশ্ন ইন্টারভিউতে করে থাকে। বড়দের আশীর্বাদ নিয়ে দিল্লি রওনা দিল। ইন্টারভিউর দিন নতুন শাড়ি পরে আরো ছোট একটা কপালের টিপ পরে চুলে সাধারণ বেনি করে ইন্টারভিউ বোর্ডের সামনে উপস্থিত হলো। 5 জন ইন্টারভিউয়ার বসেছিলেন, নানান প্রশ্ন করছেন অনেকক্ষণ ধরে। তারপর গ্রুপ ডিসকাশনের পালা। এতে বেশ ভালো বক্তা ছিল কয়েকজন। দেবী মাপাঝাপা কথা বলেছে, ইংরাজি বা হিন্দি ভাষায় খুব একটা সাবলীল নয়, তাই আরো বলার ইচ্ছে থাকলেও বলা সম্ভব হয়ে ওঠেনি। এবার রেজাল্টের অপেক্ষা। এত সোজা নয় ইউপিএসসিতে প্রথম চান্সই পাওয়া, তাই ইনস্টিটিউট থেকে নর্মাল ক্লাস করে যেতে বললেন স্যারেরা। অর্কর কোর্স কমপ্লিট, বাড়ি চলে আসবে ভেবেছিল, কিন্তু ভালো চাকরির অফার পেয়ে গিয়েছিল অন্য শহরে, তাই সে প্যাকিং এ ব্যস্ত হয়ে পড়েছে। অর্ক নতুন চাকরি পেয়ে আমেরিকার একটি অচেনা শহরে শিফট হলো। জিনিসপত্র বিশেষ কিছু নেই, কয়েকটা জিনিস কিনেছিল, সেগুলো বিক্রি হয়ে গেছে। একটাই আফসোস, বাড়ি যাওয়া হলো না। নতুন চাকরি মানে অন্তত 1 বছর দেশে যাওয়া হবে না। মা অসুস্থ থাকেন আজকাল, ছেলেকে কাছে পেলে একটু উন্নতি হতো, এটাই ভেবেছিল অর্ক। দেবী এমনিতে কিছু বলে না, কোনো চাহিদা নেই, কিছুদিনের মধ্যেই ওর রেজাল্ট বেরোনোর কথা, কিন্তু অর্ক না আসতে পারায় খুব চিন্তায় পড়ল। এখন ওর চিন্তা এটাই যে যদি ও চান্স পেয়ে যায় তবে ও এখন বাড়ি যেতেই পারবে না। জেঠিমার শরীরটা খারাপ থাকে আজকাল, দেবী গেলে ওনার ভালো লাগে। সারা রাত ঘুমোতে পারে না এসব ভেবে। আজ সকাল থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছে, ঘুমটা খুব গাঢ় হচ্ছে। আঙ্কেল আন্টি দরজা ধাক্কাচ্ছেন দেবীকে তোলার জন্য। ইনস্টিটিউট থেকে দেবীর বন্ধুরা এসেছে। দেবী চোখ ডলতে ডলতে উঠে এসে যেই দেখেছে বন্ধুরা দাঁড়িয়ে, বুঝতে পেরেছি রেজাল্ট বেরিয়েছে। ওদের অপেক্ষা করতে বলে দেবী ফ্রেশ হয়ে নেয়। আঙ্কেল কাজের মেয়েকে সবার জন্য চা বানাতে বললেন। দেবী চা খেয়ে উঠতেই পারল না, ওরা তুমুল বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেল। যাওয়ার সময় দেবী ওনাদের প্রণাম করে গেল। দেবী আর ওর ক্লাসমেটরা লিস্টের কাছে গিয়েও তাকাতে পারছে না। অনেক খাটনি, অনেকের ইচ্ছে, অনেকের আকাঙ্ক্ষা হয় পূর্ণ হবে, না হয় সব ছারখার হয়ে যাবে। দেবী অবশ্য জানে তার হয়তো আরো একটা বছর অপেক্ষা করতে হবে। বৃষ্টিতে সবাই কাকভেজা ভিজছে। ইনস্টিটিউটের স্যার কয়েকজন এসে দাঁড়িয়ে আছেন গেটের কাছে। স্টুডেন্টদের মতন ওরাও নার্ভাস। লিস্টের কাছাকাছি পৌঁছে দেবী মনে মনে সব গুরুজনদের প্রণাম করলো, ঠাকুরকে স্মরণ করলো। নিচ থেকে লিস্ট দেখছে, না কোনো র্যাঙ্ক হয়নি মনে হয়। এবার কি মনে করে এবার ওপর থেকে নিচের দিকে নাম দেখতে লাগলো। AIR 100-এ এসে চোখ আটকে গেল। বিশ্বাস হচ্ছে না তার, সে এত ভালো রেজাল্ট করেছে। ছুটে স্যারদের কাছে গিয়ে প্রণাম করলো। তারপর হোয়াটসঅ্যাপ ভিডিও কল করলো অর্ককে। অর্ক বিছানায় শুয়ে কিন্তু জেগে আছে। তাকে রেজাল্ট বলে ফেলেই অঝোর ধারায় কেঁদে ফেললো দেবী। অর্কর খুব ইচ্ছে করছে দেবীকে এই মুহূর্তে বুকে জড়িয়ে ধরতে, তাকে তারপর অনেক আদর করে সে চুপ করায়।
3 বছর পর বিহারের একটি জেলায় দেবীর পোস্টিং হয়েছে। প্রথম দিন গাড়ি থেকে নেমে অফিস ঢুকলো দেবী। লাইন দিয়ে অফিসের লোকজন দেখা করতে এসেছে। হঠাৎ মনে হলো একটি খুব চেনা মুখ দেবীকে দেখে হাসছে। এবার মনে পড়েছে দেবীর, এটা সন্তোষ, অর্কর কলেজের বন্ধু। এই অফিসে আর থাকা হলো না সন্তোষের। দেবী তার ট্রান্সফার অর্ডার লিখে দিয়েছে। ওকে, তো গল্পটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দিও। আর ভালো লাগলে, আমার নেল আর্টস ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। এরকমই আরো নতুন নতুন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।